শুক্রবারীরা যারা করেছে চিহ্নিত হয়ে গেছে, কয়েকটা দিন অপেক্ষা করুন। শুক্রবারটা বাদ দিয়ে দিন না, আইনে অ্যামেন্ড করুন, করে বলুন ভারতবর্ষে শুক্রবারটা থাকবে না। আমরা 7 দিনের সপ্তাহ করব না, 6 দিনের সপ্তাহ করব। বাদ দিয়ে দিন শুক্রবার, না থাকবে বাঁশ, না যাবে বাঁশরি। শুভেন্দুবাবুর অসুবিধে কোথায় হচ্ছে? আমি এসব ভিডিও দেখছিলাম, শুভেন্দুবাবুরও পুরনো ভিডিও তো দেখছিলাম, স্টুপি পরে হাত তুলে বসে। উনি তৃণমূলে ছিলেন, তখন তো কই শুভেন্দুবাবুর মনে হয়নি শুক্রবারই? এখন উনি শিফট করেছেন বলে আমরা বলছি। বামেদের সরকার মানে গোটা দেশ, জনগণের দেশ। শ্রমিক ভট্টাচার্যের একার দেশ নয়, বিজেপি RSS এর একার দেশ নয়। আজাদির স্লোগান সেদিনও উঠেছে, আজ উঠবে, আগামী দিনও উঠবে। যতদিন আমাদের ওপর নিয়ন্ত্রণ চলবে ততদিন আজাদির স্লোগান উঠবে। গোটা পশ্চিমবঙ্গে 4 তারিখের পর মানবাধিকার লঙ্ঘন একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে। ভাই মাথা নোয়াতে ওর বাপ মারা যে জন্ম দিয়েছিল এটাই অর্ধেক মানুষ ভুলে গেছে। সংবাদ মাধ্যম তাদের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখার যে নীতি, সে নীতিকে তারা সমর্থন করেন। আমরা তো দেখেছি বিজেপির আমলে বিভিন্ন ধরনের সংবাদপত্র কেনা বেচা, তার মালিকানা হাতবদল এমনভাবে হয়েছে, চ্যানেলের হাতবদল এমনভাবে হয়েছে। আমি শুধু আপনাদেরকে মনে করিয়ে দেবো একজন সাংবাদিকের কথা, যার কথা হয়তো আজকে দাঁড়িয়ে ভারতের এই বিজেপিপন্থী মানুষরা, বিজেপিপন্থী সাংবাদিকরা ভুলে গেছেন হয়তো। তিনিও সাংবাদিক, তার নাম পরঞ্জয় গুহঠাকুরতা। তাকে জিজ্ঞেস করলে উনি বলবেন যে ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল উইকলির মতন একটা একাডেমিক জার্নাল, সেখানকার এডিটোরিয়াল বোর্ড, সেখান থেকে পরঞ্জয় বাবুকে কেন সরানো হয়েছিল? সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে আর যেই বলুক না কেন, ভারতীয় জনতা পার্টির মুখে এই কথা মানায় না। সংবাদ মাধ্যম সত্য কথাটা তুলে ধরা তাদের কাজ, সেই জন্য গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয়। তাহলে যে সংবাদ মাধ্যমের উপরে যে মানুষের এই আক্রোশ আমরা দিন দিন বাড়ছে, এবং ভারতবর্ষের সাংবাদিকের র্যাঙ্ক হচ্ছে 180-র মধ্যে 157, এটা কেন হচ্ছে? প্রথম কথা আমি বলবো যে এই ধরনের আক্রমণ সর্বত্র কমা উচিত। সাংবাদিকদের ক্ষেত্রে, সংবাদ মাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে তো কমা উচিত বটেই। এ ধরনের কাজ উচিত নয়, কিন্তু সেটা যেভাবে প্রজেকশন হচ্ছে, চূড়ান্ত অ্যান্টি কমিউনিস্ট একটা প্যারানোইয়া থেকে আজকে তাকে প্রচার করা হচ্ছে এমনভাবে যে অধীনের মিছিলটা বোধহয় যারা করেছিলেন তারা সকলে সন্ত্রাসবাদী, যারা মিছিলে এসেছিলেন তারা প্রত্যেকে দেশবিরোধী। কারণ আপনারা শুনেছেন গতকাল সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি উজ্জ্বল সিনহা, উজ্জ্বল ভূঁইয়া তিনিও বলেছেন যে বিরোধিতা, সাধারণভাবে দলের বিরোধিতা, সরকারের বিরোধিতাকে দেশ বিরোধিতা হিসেবে দেখা হচ্ছে। ন্যাশনাল সিকিউরিটি ইজ বিং equated with other security interests. ইন্টারনাল সিকিউরিটির সাথে ন্যাশনাল সিকিউরিটিকে গোলানো হচ্ছে, এবং এই সবটা করা হচ্ছে বিজেপি RSS এর কমিউনিস্ট বিরোধী উগ্র অবস্থান থেকে। ফলে তাদের এই যে সিদ্ধান্তগুলি, তাকে আজকে আমরা নতুন করে দেখছি না, এটা স্বাভাবিকভাবেই তারা তৈরি করছেন গোয়েবেলসীয় কায়দা, যে একটা মিথ্যেকে বারবার করে বলো, তাহলে যদি দেখা যায় যে বর্তমান সরকার কতটা সংবাদপত্র স্বাধীনতার পক্ষে কথা বলে। শুক্রবার সাংবাদিকদের উপরে আক্রমণ, সাংবাদিকদেরকে আত্মসমালোচনার প্রয়োজন আছে বলে মনে করেন? দেখুন, সাংবাদিকদের উপর আক্রমণ, যে সমস্ত সাংবাদিকরা সংবাদপত্র সংগ্রহ করেন, তাদের পেশাগত অধিকার, তাদের অধিকার যাতে সুরক্ষিত হয়, আমাদের নাগরিকদের সেদিকে খেয়াল রাখতে হবে। আমি প্রথমেই বলেছি যে বিচ্ছিন্নভাবে ঘটনাটি আমরা দেখেছি সেদিনকে, ঘটনাটি নিন্দনীয়, চূড়ান্তভাবে নিন্দনীয়। কিন্তু যে ঘটনাকে আমরা নিন্দা করছি না সেটা হচ্ছে পুলিশের অত্যাচার। পুলিশ সেদিনকে যেভাবে লাঠিচার্জ করেছে, যেভাবে পুলিশ ঝাঁপিয়ে পড়েছে, এটা দেখাচ্ছে যে পুলিশ তাদের যে আইনত যে এখতিয়ার তাকে লঙ্ঘন করেছেন।
এবং আমি আমার কথা বলছি না, গতকাল পর্যন্ত যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে নিয়ে এত কথা হচ্ছিল, সেই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া আজকে কি বলেছেন আপনারা খোঁজ নিন। শান্তিপূর্ণ আন্দোলনে লাঠিচার্জ কোন কোন সময়ে স্বীকৃত হতে পারে, মুখ্যমন্ত্রী জবাব দিন। শুধু শুধু যে আইন এখনো পর্যন্ত দিনের আলো দেখলো না, সেই আইনের নাম নিয়ে লোককে চমকানো ছেড়ে একটু কাজের কাজ করুন। উনি তো মমতা বন্দ্যোপাধ্যায় নন। যে গুন্ডা আইনকে নিয়ে উনি বারবার চমকাচ্ছেন, সেই গুন্ডা আইনের যে গুন্ডা ডেফিনেশন যে আইনটাতে আছে, সেই আইনটা নিয়ে উনি চমকে যাচ্ছেন, কিন্তু আইনটা কেউ কোথাও খুঁজে পাচ্ছেন না। আমি জানি না আইনটা নোটিফাই হয়েছে কিনা, এখন তো প্রশ্নই জাগছে। এখন তাহলে বুঝতে হবে আইদার উনি মমতা বন্দ্যোপাধ্যায় পদাঙ্ক অনুসরণ করছেন আজে বাজে কথা বলে, অথবা আমায় বুঝতে হবে এটা উনি সম্পূর্ণভাবে ঘটনাটিকে অন্যদিকে চালিত করতে চাইছেন। আমি মানুষকে বলবো, সংবাদ মাধ্যমের বন্ধুদেরকেও বলবো, আপনাদের ইন্ট্রোস্পেকশন আপনাদের হাতে নেই। একটি প্রতিষ্ঠিত সংবাদপত্র বা চ্যানেলের কোনো সাংবাদিকের পক্ষে সেই সংবাদপত্রের সম্পাদকীয় দৃষ্টিকোণকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা নেই, কারণ আমাদের দেশে স্বাধীন সত্তায় থাকা সাংবাদিকদের বড় অভাব, সংবাদপত্রের অভাব। এরা প্রত্যেকেই বিভিন্ন পুঁজিপতি গোষ্ঠীর দ্বারা নিয়ন্ত্রিত। এবং আমি বলবো যে আজকে যদি দেখেন, যে কোনো ইলেকট্রনিক চ্যানেল দেখুন, যে কোনো প্রিন্ট মিডিয়া দেখুন, তাদের নিয়ন্ত্রণ শেয়ার কাদের সঙ্গে আছে এবং কটা নির্দিষ্ট পুঁজিপতি শ্রেণী তাদেরকে নিয়ন্ত্রণ করেন, কারা, হু আর দে। আদানি আম্বানি হতে পারে। ওই জন্য পরঞ্জয়বাবুর নামটা আমি নিলাম আপনাদের কাছে। পরঞ্জয়বাবুকে জিজ্ঞাসা করলে আপনারা আরও বিস্তারিত পাবেন যে কিভাবে স্বাধীন সংবাদ মাধ্যমের উপর এই ভারতীয় জনতা পার্টি 14 সাল থেকে আক্রমণ নামিয়ে এসছে। ওদের বিভিন্ন অস্ত্র থাকে, বিভিন্ন সময় ডিফামেশন, পরপর নোটিশ, ডিফামেশন নোটিশ গুজরাটে করেছেন। সামান্য আদানিদের অ্যাক্টিভিটি নিয়ে খবর করবার জন্যে দি ওয়্যারের বিরুদ্ধে ডিফামেশন মামলা পর্যন্ত রুজু করা হয়েছিল। সাংবাদিক সিদ্ধার্থ বরদারাজন থেকে সেই সময় ইনজাংশন জারি করা হয়েছিল এবং আনফর্চুনেট পার্ট, সেই কাজটার জন্য, যদিও তিনি তখনও সলিসিটর জেনারেল হননি, তিনি অ্যাডিশনাল সলিসিটর জেনারেল ছিলেন তুষার মেহতা সাহেব, তিনি ব্যক্তিগত একজন মক্কেলের জন্য দেশের অ্যাডিশনাল সলিসিটর জেনারেল হিসেবেও মামলা মুভ করতে গিয়েছিলেন গুজরাটের ট্রায়াল কোর্টে, কারণ ব্যক্তিগত মক্কেলের নাম ছিল আদানি। গন্ডগোল নিয়ে মুখ্যমন্ত্রী কোন এক নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে লক্ষ্য করে তিনি আক্রমণ করেছেন এবং শুক্রবার নিয়ে তিনি মন্তব্য করেছেন। শুক্রবারটা বাদ দিয়ে দিন না, আইনে অ্যামেন্ড করুন, করে বলুন ভারতবর্ষে শুক্রবারটা থাকবে না। আমরা 7 দিনের সপ্তাহ করব না, 6 দিনের সপ্তাহ করব। বাদ দিয়ে দিন শুক্রবার, না থাকবে বাঁশ, না যাবে বাঁশরি। শুভেন্দুবাবুর অসুবিধে কোথায় হচ্ছে? আর আমি এসব ভিডিও দেখছিলাম, শুভেন্দুবাবুরও পুরনো ভিডিও তো দেখছিলাম, ফেজ টুপি পরে হাত তুলে বসে, তখন উনি তৃণমূলে ছিলেন, তখন তো কই শুভেন্দুবাবুর মনে হয়নি শুক্রবারই। এখন উনি শিফট করেছেন বলে। আর তৃণমূল কংগ্রেসের গুন্ডা কাদের কাছ থেকে শিখতে হবে? যারা তৃণমূল কংগ্রেসে 2020 সাল পর্যন্ত ছিলেন, তাদের থেকে গুন্ডা দমন যারা করছেন, তারা এটুকু জেনে রাখুন যে পরিস্থিতি এরকম থাকবে না। আমি কালকে দেখলাম একজন এরকম করে পোস্টার লাগিয়েছেন প্রেস ক্লাবের, তাকে আমি জানতাম, চিনতাম, আগের জামানাতেও দেখেছি। তখন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ছাড়া কারুর কথা বলতেন না। কাল দেখলাম তিনিও সাংবাদিকদের স্বাধীনতার পক্ষে দাঁড়িয়েছেন, ভালো কথা। সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে দাঁড়াবেন না তো কার স্বাধীনতার পক্ষে দাঁড়াবেন? কিন্তু মুশকিলটা হচ্ছে যে এই রকম একটা সমাজ ব্যবস্থার মধ্যে সংবাদপত্রের অ্যাবসলিউট স্বাধীনতা আপনি দেখাতে পারবেন, দিতে পারবেন,
এটা তো সোনার পাথরবাটি নয়। নিয়ন্ত্রণ কি অস্বীকার করতে পারবেন আদানি আম্বানিদের? এমনও তো আছে গেস্টকে বার করে দিয়েছিল এরকম চ্যানেল, টকশো থেকে আদানির নাম করে গালাগালি দিয়েছে বা সমালোচনা করেছে বলেছে আদানির চ্যানেলে বসে আপনি এটা বলতে পারেন না। কোন দিন বলবে আদানির দেশে বসেও আপনি বলতে পারেন না? শুনুন ভাই, মাথা নোয়াতে 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 ওর বাপ মারা যে জন্ম দিয়েছিল এটাই অর্ধেক মানুষ ভুলে গেছে। ছাত্রদের আন্দোলন আজাদি আজাদি স্লোগান উঠবে কেন? মুখ্যমন্ত্রী নিয়ে তো আজাদি মানে কি? ফ্রিডম। কালকে বলবে তো ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনে ফ্রিডম শব্দটা আছে, ওটাও বাদ দিয়ে দাও। এটাই তো বিজেপি হবে তো দুদিন বাদে। আজাদির ইংরেজি হচ্ছে ফ্রিডম। শ্রমিক ভট্টাচার্যর কথা অনুযায়ী আগামী দিনে সংবিধান থেকে ওটা তুলে দেবে। ফ্রিডম বলে শব্দটা কি পছন্দ করে না মোদি শাহ? ভট্টাচার্য বলছে যে এটা আমরা বলছি বামেদের সরকার মানে গোটা দেশ, জনগণের দেশ। শ্রমিক ভট্টাচার্যের একার দেশ নয়, বিজেপি আরএসএস এর একার দেশ নয়। আজাদির স্লোগান সেদিনও উঠেছে, আজ উঠবে, আগামী দিনও উঠবে। যতদিন আমাদের উপর নিয়ন্ত্রণ চলবে ততদিন আজাদির স্লোগান উঠবে। শ্যামাপ্রসাদের বাংলা এসব চলবে না। বাংলা কার? শ্যামাপ্রসাদের বাংলা এসব চলবে না। আমরা বলছি বাংলা সুভাষ বোসের, সুভাষ বোসের বাংলা। বিজেপি আগে ক্ষমা চাক অনন্ত মহারাজের মতন লোককে পার্লামেন্টে পাঠানোর জন্যে। ওই লোকটা ওখানে বসে বসে বড় বড় কথা বলছে, দেখতে পান না মিডিয়াকুল? সুভাষচন্দ্র বসু সম্পর্কে যে অন্যায় কথা অনন্ত মহারাজ বলছেন তার বিরুদ্ধে একটা সংবাদ মাধ্যমে রা কাটছে মুখে। গোটা পশ্চিমবঙ্গে 4 তারিখের পর মানবাধিকার লঙ্ঘন একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে। শ্যামাপ্রসাদের বাংলা এসব চলবে না। বাংলা কার? শ্যামাপ্রসাদের বাংলা এসব চলবে না। আমরা বলছি বাংলা সুভাষ বোসের, সুভাষ বোসের বাংলা। বিজেপি আগে ক্ষমা চাক অনন্ত মহারাজের মতন লোককে পার্লামেন্টে পাঠানোর জন্যে। ওই লোকটা ওখানে বসে বসে বড় বড় কথা বলছে, দেখতে পান না মিডিয়াকুল? সুভাষচন্দ্র বসু সম্পর্কে যে অন্যায় কথা অনন্ত মহারাজ বলছেন তার বিরুদ্ধে একটা সংবাদ মাধ্যমে রা কাটছে মুখে। গোটা পশ্চিমবঙ্গে 4 তারিখের পর মানবাধিকার লঙ্ঘন একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে, রা কাটছে মুখে। একটা চূড়ান্ত কমিউনিস্ট বিরোধী ম্যাকার্থিবাদ থেকে এরা চালিত হয়ে এই ধরনের প্রচার করছে। আমরা এই সমস্ত জিনিস আগে দেখে এসেছি। হাইজ্যাক হয়ে গেছে বলছি। আরে দাদা, এটা প্রথম না। একজন সাংবাদিক প্রশ্ন করছেন, বলছে প্রধানমন্ত্রী তো যথেষ্ট কি বলে বাক সংযমের পরিচয় দিয়েছেন ইন্দোনেশিয়া। আরে দাদা, একটু পড়াশুনো করুন। ইন্দোনেশিয়ায় যেটা হয়েছে সেটা ভারতে হতে পারে না। ভারত এই জন্যেই ভারত। যা খুশি প্রশ্ন করে দিলেন তো পারেন না। আপনি তো প্রথম কথা আপনারা প্রধানমন্ত্রীর কাছে যেতেই পারেন না। উনি কোনোদিন মানে জন কি বাত বলেননি, মন কি বাত করেন, ওয়ান ওয়ে ট্রাফিক, জিজ্ঞাসা করতে পারবেন না। আপনারা করে যাচ্ছেন কি, আপনারা ওই যা পাচ্ছেন ওটাকে নিয়েই একটা রাজনৈতিকভাবে। তবে দিনকাল যদি এরকম হয় আগামী দিনে হয়তো দেখবেন সংবাদপত্রের মালিকরাও তো দেখেছি তৃণমূলের আমলে কীভাবে এমপি হয়েছে, এখনও হয়তো তাই হবে।